আমার শাশুড়ি ঘর ভর্তি লোকের সামনে আমায় বন্ধা বলে তুচ্ছ করলেন। বিয়ের 1.5 বছর হয়ে কি হয়নি, উনি ভেবে বসেছেন আমি মা হবার ক্ষমতা রাখি না। ওনার সাথে সাথে আগন্তুকরাও ফিসফিসানি শুরু করে দিয়েছে। আমি চুপচাপ হেঁটে চলে আসি ওখান থেকে। নিজের রুমের খাটে বসে ভাবি, রিফাতের সাথে আমার বিয়ের 1 বছর 4 মাস। এখনও মাঝে মধ্যে ভুলে তাকে আপনি করে ডেকে ফেলি। আমি একরোখা বলে কিছুটা সময় লেগেছিল তার সাথে সহজ হতে। রিফাত মানিয়ে নিয়েছিল, কখনো কোনো ব্যাপারে জোর করেনি। এরকম একটা মানুষের জননী কী করে এরকম হয়, যে কিনা সামান্য সময়ের ব্যবধানকে জ্ঞান না করে একজনকে বন্ধা ডেকে বসতে পারে। 1 বছর সময়টা কি খুব বেশি? তার কাছে হয়তো এটাই অনেক। বাচ্চা জন্ম দিতে না পারার জন্য মাথাটা ঝিমঝিম করতে থাকে। চোখ বন্ধ করে হাতড়ে পানির গ্লাস তুলে একশ্বাসে খেয়ে নিলাম। বালিশে মাথা রেখে একটু একটু করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ঘুম ভাঙল শাশুড়িটাকে। চোখ মেলে দেখি বিছানার পাশে দুহাত কোমরে রেখে দাঁড়িয়ে আছেন। মেহমান সবাই চলে গেছে হয়তো। আমি উঠে বসতে উনি কাছে এসে দাঁড়ালেন, হাত ভাঁজ করে বললেন, শুনো বৌমা, আমাদের পরিবারে প্রত্যেকটা মেয়েদের বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা হয়, কিন্তু তোমাদের বিয়ের 1 বছর তো সেই কবেই পেরিয়ে গেছে। দেখো, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি নাতি নাতনি চাই, নইলে কিন্তু আমি ভেবে দেখব মা, আমাকে একটু একা থাকতে দিন, শরীরটা ভালো লাগছে না। শেষটা শুনতে মন সায় দিল না, তাই তাকে থামিয়ে দিলাম। উনি বাধ্য হয়ে ঘর ত্যাগ করলেন। আমি পুনরায় বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিফাত বাড়ি ফিরল। আমি তাকে কিছুই বলিনি। সে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে ফ্রেশ হতে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে রাতের খাবার তৈরি করতে চলে যাই। একটু পর রান্নাঘরের দরজার আড়াল থেকে শাশুড়িকে আমাদের ঘরে যেতে দেখলাম। বুঝেই নিলাম উনি কেন যাচ্ছেন। আমি চুপ করে হাতের কাজ সেরে বেরিয়ে এলাম। শাশুড়ি ততক্ষণে চলে গেছেন। রিফাত বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছে। আমি তার পাশে গিয়ে দাঁড়াতে বলল, কি সারাদিন এত কাজ করো বলো তো, আমার কাছে আসারও সময় হয় না তোমার? মা কি বলে গেলেন? মা আর কি বলবেন, ওই এক কথা, ওনার নাতনি চাই। আমি ওসব কানে নিইনি। মা যা ইচ্ছে বলুক, তুমি মন খারাপ করবে না কেমন? এই বেলায় মনটা একটু শান্ত হলো। বিষণ্ণতা কাটিয়ে রিফাতের কাছে গেলাম। সে আমার মাথাটা তার বুকের সাথে চেপে ধরে হাত বুলাতে লাগলো। পরের দিন সকাল সকাল আমার ননদ রিসমি ফোন হাতে নিয়ে আমার কাছে এসে বলল, দেখো ভাবি, বাবুটা কি সুন্দর না? আমার বান্ধবীর বোনের মেয়ে, কত কিউট দেখছো? আমি হেসে বললাম, হ্যাঁ মাশাল্লাহ, ভীষণ কিউট। ইস ভাবি, কেন যে তোমার এখনও কোনো বেবি হলো না? বাড়িতে একটা বাচ্চা থাকলে কত মজা হয়। আমি রোজ তাকে নিয়ে ফেসবুকে ছবি আপলোড দিতাম। মেয়ে পড়া কষ্টটা আবার মাথা চাড়া দিল। কি করব ভেবে পাচ্ছি না। কিছু বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না। শুধু এটুকু বললাম, তোমার দুঃখ বাচ্চারা হবে ফেসবুকে ছবি আপলোড দিতে না পারা, কিন্তু আমার দুঃখটা আকাশ ছোঁয়া, তাই তুমি বুঝবে না। মাসখানেক বাদে রিসমিকে ছেলেপক্ষ দেখতে এলো। দিনক্ষণ পাকা করে চলে গেল। কিছুদিন বাদেই বিয়ে। আমার আর রিফাতের বিয়ের তখন 2 বছর। শাশুড়ি যথারীতি আরও চাপ দিতে শুরু করেছেন নাতি নাতনির জন্য। বাধ্য হয়ে রিফাতকে জানালাম। সে গায়ে নিল না, উল্টো আমাকে সান্ত্বনা দিয়ে বসে রইল। এভাবে 2 বছর 4 মাসের মাথায় আমি কনসিভ করি। শাশুড়ির আনন্দ তখন দেখে কে? রিসমির ততদিনে বিয়ে হয়ে গেছে। শাশুড়ি তার পুরোটা সময় আমার পেছনে ব্যয় করতেন। আমাকে বিশেষ সেবা দিতে নিজের রুমে নিয়ে রাখতেন। কোথাও কোনো ত্রুটি দেখলে রিফাতকে বকতে শুরু করতেন। আমার কাছে ওইটুকু সময়টা স্বর্গীয় মনে হতো। আমার সন্তান কি তার মায়ের জন্য সুখ বয়ে আনলো? ব্যাপারটা মনে হলে চোখ উপচে কান্না আসতো। এরপর দীর্ঘ সময় পর কোল জুড়ে একটি মেয়ে এলো। ঘুমন্ত মেয়ের হাত ছুঁয়ে আমি চেয়ে থাকতাম বহুক্ষণ। ধীরে ধীরে কোল জুড়ে মেয়েটা বড় হতে লাগলো। তখন ওই রিসমি শ্বশুরবাড়ি থেকে তাকেও চাপ দিতে লাগলো একটি সন্তানের জন্য। চাপটা রিসমির স্বামীর কাছ থেকে বেশি আসছিল। বেচারা রিসমি সহ্য করতে না পেরে চলে আসে বাবার বাড়ি। তখন আমার চেতনা ফেরে, কি হচ্ছে আমাদের চারিপাশে? 2টো মেয়ের বেলার একাই কাণ্ড ঘটে কি করে? তার মানে কি আমাদের মতো আরও হাজারো মেয়ে একই যাতনায় ভোগে? আমি শাশুড়ির সঙ্গে আলাপ করে রিসমির স্বামীকে বাড়িতে ডেকে আনি। স্পষ্ট জানতে চাই সে রিসমিকে ফিরিয়ে নিতে চায় কিনা। সে অকপটে বলে ফেলে, সন্তান ছাড়া রিসমির ঠাঁই ওই বাড়িতে হবে না। হাসি পেয়েছিল খুব। ঠোঁট কামড়ে ধরে বললাম, সন্তান জন্ম না দিলে বাড়িতে থাকতে না দেয়া, সন্তান জন্মাতে দেরি হলে বন্ধা উপাধি দেয়া, একটা মেয়েকে সারা জীবন দাবিয়ে রাখা। মেয়েরা সন্তান জন্মাবার মেশিন নয়, তারা আল্লাহর নিয়ামত। চাইলে আপনি আসতে পারেন, রেশমি কোনোদিন আপনাদের বাড়িতে পা রাখবে না। রেশমির স্বামী উক্ত কথার জবাব দেবার সাহস পায় না। চলে গেল সে।
রেশমি আড়াল থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল আমার বুকে, কেঁদে কেটে মরিয়ে হয়ে উঠল। শাশুড়ি তখন চোখের জলে ভাসাচ্ছেন। রেশমি কেঁদে কেঁদে বলতে লাগলো, ভাবি আমার এখন কি হবে? তোমার তাই হবে যেটা তুমি চাইবে।